হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেই বিষয় হলো আলো, লাইট। লাইট তোমাদের ক্লাস 10-এও আছে, আবার ক্লাস 12-এও আছে। তাই আমি এই ভিডিওটা কয়েকটা পার্টে বানাচ্ছি এবং সেই পার্টে ক্লাস 10 এবং ক্লাস 12-এর জন্য কভার করছি। যেখানে আমি ক্লাস 12-এর জন্য স্পেশালি ক্লাস 12-এর জন্য করতে গেলে পুরো ভিডিওটাই দেখতে হবে, কারণ বেসিকের প্রয়োজন আছে। সেই বেসিকগুলো কমপ্লিট করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। তাই 12 যারা করবে তারা ক্লাস 10-এরগুলো দেখাটাও কিন্তু তাদের বাধ্যতামূলক। কিন্তু যেখানে আমি বলবো যে এখন শুধুমাত্র ক্লাস 12-এর জন্য, সেখান থেকে আর ক্লাস 10-এর দেখার প্রয়োজন নেই। তা বাদে বাকি অংশটুকু ক্লাস 10ও দেখবে। আমি সেইভাবেই আজকে আলো চ্যাপ্টারটা শুরু করব। আলোর শুরুতেই আমরা কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব, একদম যেগুলো সব ক্লাসের শুরুতে আলো পড়তে গিয়ে এগুলো আমাদের লাগে। প্রথম কথা হলো আলো, লাইট। লাইট কি জিনিস? লাইট আমরা সাধারণত যেটা সবচেয়ে ছোট ক্লাসে পড়ে থাকি সেটা হলো, এটা হলো এক প্রকার শক্তি যা আমাদের দর্শনের অনুভূতি যোগায়, অর্থাৎ আমাদেরকে দেখতে সাহায্য করে। ঠিক আছে? এই আলো দু রকমের ধর্ম আছে। একটাকে বলে বা নেচার, দু রকমের। আলোর তরঙ্গ ধর্ম আছে, আবার আলোর কিন্তু কণা ধর্মও আছে। কণা ধর্ম মানে হচ্ছে পার্টিকেল নেচার, আর তরঙ্গ ধর্ম মানে হচ্ছে এর ওয়েভ নেচার। আলো যে এক প্রকার তরঙ্গ, কি টাইপের তরঙ্গ? বলা হয় আলো এক প্রকার অস্থিতিস্থাপক তির্যক তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এবং তার সেই তরঙ্গ ধর্মের পেছনে আলোর যে বৈশিষ্ট্যগুলো বা ক্যারেক্টারিস্টিকগুলো তাকে সমর্থন করে সেগুলো হলো এক, প্রতিফলন, প্রতিসরণ বা রিফ্রাকশন, ব্যতিচার বা ইন্টারফিয়ারেন্স, অপবর্তন বা ডিফ্র্যাকশন, সমবর্তন বা পোলারাইজেশন। আর আলোক তড়িৎ ক্রিয়ার পেছনে ওই কণা ধর্মের পেছনে যেগুলো যে বৈশিষ্ট্যগুলো আলোর কণা ধর্মকে সমর্থন করে তারা হলো আলোক তড়িৎ ক্রিয়া, কম্পটন ক্রিয়া, এগুলো ইত্যাদি। আস্তে আস্তে আমরা একে একে প্রত্যেকটা আলোর ধর্মগুলোই, তরঙ্গ ধর্মের প্রত্যেকটা ধর্মগুলোই আমরা এক এক করে করব, এবং পরবর্তীতে আমরা আলোক তড়িৎ ক্রিয়া করব। কম্পটন ক্রিয়াটা ক্লাস 12-এর সিলেবাসে নেই, সেটা আরও হায়ার স্টাডিজের জন্য আছে। আপাতত আমরা প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন এবং আলোক তড়িৎ ক্রিয়া ধাপে ধাপে আমরা কমপ্লিট করব। এবার এগুলো এর পরবর্তীতে এই জিনিসগুলো শুরু করার জন্য কতগুলো বেসিক আরও কিছু জিনিস আমাদের জানতে হয়। যেমন সবার প্রথম আমরা জানবো হলো আলোক রশ্মি গুচ্ছ। একটা করে তো আর আলোক রশ্মি আসে না, ঠিক আছে? বাঞ্চ অফ রেস। এবার আলোক রশ্মিগুচ্ছর নেচার 3 রকমের হয়। একটাকে বলা হয় সমান্তরাল বা প্যারালাল। সমান্তরাল কীরকম হয়? যখন আলোক রশ্মিগুচ্ছগুলো সামন দিকে বা পেছনের দিকে কোথাও বর্ধিত করলে মিলিত না হয় সেগুলোকে বলা হয় সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ। অভিসারী আলোক রশ্মিগুচ্ছ বা কনভার্জিং, যখন আলোক রশ্মিগুচ্ছগুলোকে সামনের দিকে বর্ধিত করলে তারা কোনো একটা বিন্দুতে মিলিত হবে বলে মনে হয়, ঠিক আছে, সেগুলোকে বলা হয় কনভার্জিং লাইট রেস। আর অপসারী আলোক রশ্মিগুচ্ছ বা ডাইভার্জিং মানে হচ্ছে যদি মনে হয় এরকম কোনো একটা বিন্দু থেকে আলোক রশ্মিগুলো চারিদিকে একটা নির্দিষ্ট দিকে ছড়িয়ে যাচ্ছে, যে সামনে আর কোথাও মিলবে না, সামনের দিকে ছড়িয়ে যাচ্ছে, এই ধরনের আলোক রশ্মিগুচ্ছগুলোকে বলা হয় ডাইভার্জিং রেস। আচ্ছা, ঠিক আছে। সাধারণত যে কোনো সৎ বস্তুর ক্ষেত্রে সবসময় ডাইভার্জিং আলোক রশ্মি বা অপসারী আলোক রশ্মিগুচ্ছ ধরা হয়, আর অসৎ বস্তুর ক্ষেত্রে কনভার্জিং বা অভিসারী আলোক রশ্মি ধরা হয়। এবার আমি যখন এই কথাগুলো বলছি, সৎ বস্তু আর অসৎ বস্তু কি জিনিস? বস্তু মানে কি? বস্তু মানে হলো একটা অবজেক্ট। তাহলে বস্তু কথাটা আসলো কেন? বস্তু কথাটা আসছে তখন বস্তুটাকে আমি প্রমিনেন্ট বলতে পারবো যখন প্রতিবিম্ব কথাটা আসবে। বস্তু মানে হচ্ছে যেটা অরিজিনালি, ঠিক আছে? প্রতিবিম্ব মানে হচ্ছে যেটা তৈরি হয়েছে। অর্থাৎ বস্তু মানে সেটাই যেটার জন্য কোনো রকম প্রতিফলক বা প্রতিসারক মাধ্যমের প্রয়োজন পড়ে না।
বা বলতে পারো যেখানে আলোর প্রতিফলন প্রতিসরণ এই ধর্মগুলোর কোনোটাই ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না, তখন শুধু বস্তু থাকে। যখন আলো প্রতিফলন বা প্রতিফলিত বা প্রতিসারিত হয়ে আলো কোথাও মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয়, তখন দ্বিতীয় একটি বস্তুর রেপ্লিকা বলতে পারো, ঠিক আছে, সেটা উৎপন্ন হয়, বস্তুর মতো একটা কিছু। সেই জিনিসটাকে আমরা বলছি প্রতিবিম্ব। যেমন কথার কথা উদাহরণ দিয়ে বলছি, আমরা আয়নার দিকে তাকিয়ে আছি, আমি বস্তু, আয়নায় যা দেখছি সেটাকে বলা হচ্ছে কিন্তু প্রতিবিম্ব। তাহলে আমাকে এর সাথে সাথে প্রতিবিম্ব, সেটাকে বলা হচ্ছে ইমেজ। প্রতিবিম্ব মানে কি? প্রতিবিম্ব মানে হলো সেটাই যেটা মাত্র তোমাদেরকে বোঝানো হলো। এই প্রতিবিম্ব দু রকমের হতে পারে, বস্তুর প্রতিবিম্ব দু রকমের হতে পারে। একটাকে বলছি আমরা সৎ বা রিয়েল, আরেকটাকে বলছি আমরা অসৎ বা ভার্চুয়াল। সৎ মানে কি? সৎ প্রতিবিম্ব মানে হচ্ছে যখন আলোকরশ্মি প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে কোনো বিন্দুতে মিলিত হয়, সত্যি সত্যি কোনো বিন্দুতে মিলিত হয়, তখন সেটা হলো সৎবিম্ব। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, সিনেমার পর্দায় যেটা দেখো, সিনেমার পর্দায় সিনেমা দেখছো, এই যে ইমেজটা ওখানে ফর্ম হচ্ছে, একটা ইমেজ ফর্ম হচ্ছে, সেটা কিন্তু একটা সৎবিম্ব। কিন্তু আয়নায় যেটা দেখছি সেখানে কি আসলেই আমার আলো পৌঁছচ্ছে? আমরা কি দেখছি? আয়নার পেছনে আমি, সেখানে কিন্তু আলো পৌঁছচ্ছে না। তাহলে সেই জায়গায় আলোকরশ্মি প্রতিফলিত বা প্রতিসরিত গিয়ে মিলিত হচ্ছে বলে মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি মিলিত হচ্ছে না, ঠিক আছে? এই যে হচ্ছে বলে মনে হয়, এই ধরনের ঘটনাকে আমরা বলছি ভার্চুয়াল, যেটা অরিজিনাল নয়, ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে অসৎ প্রতিবিম্ব বা অসৎ বিম্ব বা ভার্চুয়াল ইমেজ, ঠিক আছে? তার সাথে এই পুরো জিনিসটা শুরু করার আগে আমাদেরকে আরেকটা জিনিস বারে বারে আমাদের কাছে আসবে, সেটা হলো আমরা আলো পড়তে গেলে ডিরেকশনের একটা ভীষণ প্রয়োজন, অভিমুখ। সবসময় তীর চিহ্ন দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকমের অভিমুখ বুঝাই, ঠিক আছে? তাই এখানে আমাকে যেটা করতে হবে, আলোর চিহ্নের নিয়ম আমাকে জেনে নিতে হবে। সাধারণত বড় ক্লাসে যখন আমরা পড়ি, তখন আলোর যে কোনো কিছু করার আগে আমাদেরকে চিহ্নের নিয়ম বা সাইন কনভেনশনটা কিন্তু ধরে নিতে হয়। এই সাইন কনভেনশন কীরকম হয়? এই সাইন কনভেনশন আমি তোমাদেরকে খুব সহজভাবে বলে নিচ্ছি। সব সময় আলোক আপতিত বিন্দু থেকে, ঠিক আছে, বা আপতিত বিন্দুর থেকে ভালো ভাবো, পরবর্তীতে আমি বাকিগুলো দেখাবো। প্রতিফলকের ক্ষেত্রে কোত্থেকে ধরবো, প্রতি সড়কের থেকে কোত্থেকে ধরবো, কোত্থেকে আমি দূরত্বগুলো অ্যাকচুয়ালি বের করব। সাধারণত প্রতিসরক মাধ্যম বা প্রতিফলক মাধ্যম থেকে দূরত্ব নির্ণয় করতে হয়। এবার দূরত্বটা কি হয়, যেমন কথার কথা ভেবে নাও, আমি একটা আয়নার সামনে দাঁড়িয়ে আছি, তাহলে প্রতিফলক আয়না থেকে আমার দূরত্ব। আবার অসৎবিম্ব হলেও আয়নার পেছনে আমার প্রতিবিম্ব আছে, তাই না? তাহলে আমি যতটা সামনে এগিয়ে আসছি, আমার প্রতিবিম্বটা ততখানি সামনে এগিয়ে আসছে, তাহলে সেখানে দূরত্বটাকে আয়না থেকে তার পেছনে। তাহলে এখানে আমি যদি আলোক রশ্মির গতিপথ ধরি, আলোক রশ্মির গতিপথ কোন দিক থেকে কোন দিক? আমার থেকে আয়নার দিকে, আবার আয়না থেকে আয়নার পেছনের দিকে, এটা ধরে নিতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা তাহলে দুটোর দু রকমের ডিস্টেন্স হচ্ছে। একটা কিন্তু দেখো আলোর দিকে ধরছি, দেখো এই প্রতিবিম্ব, এই প্রতিফলক থেকে, যে আয়নাটা বললাম, আয়নার থেকে তার পেছনে, ঠিক আছে? সেটা কি হচ্ছে? আলো এদিক থেকে এদিকে যাচ্ছে, তার মানে সেটা কি আলোর দিকে ডিরেকশনটা নিচ্ছি। আবার যখন আমরা বস্তুর দূরত্বটা নিচ্ছি এখানে, সেটা কিন্তু আলোর থেকে উল্টো দিকে, আলো এদিক থেকে এদিকে যাচ্ছে, আয়নার দিকে যাচ্ছে, আমি দূরত্বটা নিচ্ছি আয়না থেকে কি বস্তুর দিকে। তাহলে একটাকে পজিটিভ ধরবো আর একটাকে নেগেটিভ ধরবো। এই ক্ষেত্রে সবসময় মনে রাখবে, আলোর দিকে যদি হয়, আলোর দিকে মনে রাখবে, আলোর দিকে যে কোনো দূরত্ব আমি যদি, মানে অ্যালং দ্য লাইট, আলোর দিকে যদি আমি যে কোনো দূরত্ব নেই, সেগুলোকে বলবো পজিটিভ দূরত্ব। আবার তাহলে নিশ্চয়ই আলোর বিপরীতে কি হবে? আলোর বিপরীতে দূরত্বটাকে কি হবে? নেগেটিভ দূরত্ব হবে। একই রকমভাবে আমরা যদি কোনো একটা অক্ষ ধরি, অক্ষ বরাবর ওপরের দিকে পজিটিভ, অক্ষ বরাবর নিচের দিকেগুলোকে আমরা বলবো নেগেটিভ দূরত্ব, ঠিক আছে? এই হলো আপাতত আমাদের চিহ্নের নিয়ম। এবার আমরা ধীরে ধীরে আলোর বাকি ধর্মগুলো নিয়ে এক এক করে আলোচনা করব। প্রথমে আমরা পড়ব আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন কি? কোনো আলোকরশ্মি কোনো মাধ্যমে যেতে যেতে, কোনো আলোকরশ্মি কোনো মাধ্যমে যেতে যেতে যখন অন্য কোনো মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়, বিভেদ তল মানে দুটো মাধ্যমের সংযোগস্থল, বিভেদ তলে আপতিত হয়ে
যদি পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাটাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। আপতিত হলো, ফিরে এলো, আপতিত এলো, আবার ফিরে এলো, এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম। সেই মাধ্যমে প্রবেশ না করে যদি আলোটা আবার ফিরে আসে, কোনো মাধ্যমে আপতিত হয়ে, বিভেদ তলে আপতিত হয়ে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনাকেই বলা হয় আলোর প্রতিফলন। ঠিক আছে, তাহলে এখানে বুঝতে পারছো তাহলে কি কি লাগবে আলোর প্রতিফলন হওয়ার জন্য। আলোর প্রতিফলন হওয়ার জন্য যেটা থেকে, যে বিভেদ তল থেকে আলোটা রিটার্ন করে ব্যাক করে ফিরে আসে, সেটাকে বলা হচ্ছে প্রতিফলক, বা ইংরেজিতে একে বলা হচ্ছে রিফ্লেক্টর। এই রশ্মিগুলো, যে রশ্মিগুলো এসে বিভেদ তলে আপতিত হয়, সেই ঘটনাটাকে বলা হচ্ছে আপতিত রশ্মি বা ইনসিডেন্ট লাইট। আর যে রশ্মিটা ফিরে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রতিফলিত রশ্মি বা রিফ্লেক্টেড লাইট। ঠিক আছে, আচ্ছা, যে বিন্দুতে আপতিত হচ্ছে সেই বিন্দুটাকে বলা হচ্ছে আপতন বিন্দু বা ইনসিডেন্ট পয়েন্ট। এখানে আমরা দু রকমের প্রতিফলক নিয়েছি, একটা সমতল প্রতিফলক আর একটা নিয়েছি এখানে বক্রতলের প্রতিফলক। আচ্ছা, এবার আমরা এই প্রতিফলনে যাওয়ার আগে আমরা এই কতগুলো জিনিসগুলো আমরা তাহলে শিখে নিলাম। এই প্রতিফলকের সাথে যে লম্ব আছে সেটাকে বলা হয় অভিলম্ব। ক্লিয়ার? সেটাকে বলা হচ্ছে অভিলম্ব। এবার বক্রতলের ক্ষেত্রে তাহলে অভিলম্বটা আঁকবো কি করে? আপতিত রশ্মি দেখলাম, প্রতিফলিত রশ্মি দেখলাম। এই ক্ষেত্রে বক্রতলের যে কোনো বিন্দুতে, যে বিন্দুতে আপতিত হবে সেই বিন্দুতে আমি কি করব? একটা স্পর্শক অঙ্কন করব। ঠিক আছে, অভিলম্বটা হবে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ওপর লম্ব। তাহলে বুঝতেই পারছো, বক্রতলটা যদি কোনো একটা গোলকের অংশ হয় তবে নিশ্চয়ই সেই স্পর্শকটা ওপর যেটা লম্ব সেটা নিশ্চয়ই কি, আমরা পড়েছি অলরেডি, স্পর্শকের উপর লম্ব হলো ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে সেটা নিশ্চয়ই ওই গোলকের একটা ব্যাসার্ধ হবে। ঠিক আছে, সেটা আমরা পরবর্তীতে আরও জানবো, সেটা আমরা পড়বো। তাহলে কিভাবে আমরা বক্রতলের ক্ষেত্রে অভিলম্বটা আঁকতে হয় সেটা কিন্তু আমরা শিখিয়ে দিলাম, একটা স্পর্শক এঁকে দিলাম, এই স্পর্শকের উপর অভিলম্ব। এবার আসে প্রতিফলনের সূত্র। প্রতিফলনের দুটো সূত্র আছে। কি বলেছে? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এই তিনটে সবসময় একটাই সমতলে থাকবে। বুঝতে পেরেছি? এবং আপতন কোণ কোনটা? অভিলম্বের সঙ্গে যে কোণ আপতিত রশ্মি যে কোণ করে আছে সেটা হলো আপতন কোণ, অভিলম্বের সঙ্গে যে কোণ করে আছে সেটা হলো প্রতিফলন কোণ। বলা হয়েছে সব সময় যেখানেই প্রতিফলন হলো হোক না কেন, যে কোনো তলেই প্রতিফলন হোক না কেন, সব সময় আপতন কোণ আর প্রতিফলন কোণ সর্বদা সমান হবে, এই I = R হবে। ঠিক আছে, এই হলো প্রতিফলনের একদম বেসিক প্রিন্সিপাল। এবার আমরা প্রতিফলকের প্রকৃতির উপর ভিত্তি করে প্রতিফলনের প্রকারভেদ করব। ঠিক আছে, প্রতিফলকের প্রকৃতি। প্রতিফলক সাধারণত দু রকমের হয়, বুঝতেই পারছো, একটা মসৃণ প্রতিফলক হয় আর একটা অমসৃণ প্রতিফলক হয়। মসৃণ প্রতিফলকের ক্ষেত্রে সব সময় সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছগুলো আবার সমান্তরালই থাকবে, অর্থাৎ আপতিত রশ্মিগুচ্ছ যে টাইপ থাকবে প্রতিফলিত রশ্মিগুচ্ছ একই টাইপ থাকবে, অর্থাৎ সমান্তরাল থাকলে সমান্তরালই থাকবে, অভিসারী থাকলে সেটাও অভিসারী থাকবে, আবার অপসারী হলে সেটা অপসারী হবে। আমি ছবি এঁকে এখানে দেখিয়েছি। একটা জিনিস মনে রাখবে, আলোর ক্ষেত্রে ছবি আঁকার সময় আলোক রশ্মির চিহ্ন, অর্থাৎ কোন অভিমুখে যাচ্ছে তীর চিহ্ন দেওয়া কিন্তু বাধ্যতামূলক, না হলে কিন্তু 1 নাম্বারও পাবে না। এখানে দেখো এই সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, 3টে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ নিয়েছি। নিয়মিত প্রতিফলনের ফলে আমি এখানে প্রত্যেকটার জন্য অভিলম্ব এঁকেছি, প্রত্যেকটা আপতন বিন্দুতে একটা করে অভিলম্ব এঁকেছি, সেই অনুযায়ী যাতে আপতন কোণ আর প্রতিফলন কোণটা বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, এখানে কি হচ্ছে? সমান্তরাল থাকছে। এগুলো কি? অভিলম্ব, অপসারী আলোক রশ্মিগুচ্ছ, ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, আপতিত হওয়ার পর এটা কি মিলে গেল? সমান্তরাল হলো না, এটা কিন্তু অপসারী থাকলো, ছড়িয়ে গেল। নিচে আমি একটা বিক্ষিপ্ত প্রতিফলক নিয়েছি, একটা বিক্ষিপ্ত প্রতিফলক, অর্থাৎ সমান সমান নয়। তাহলে এই ক্ষেত্রে দেখো, এখানে যদি আমি একটা সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ নিয়েছি 1 2 3,
এই তিনটে আলোক রশ্মিগুচ্ছ হিসেবে আমি একটা সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ নিয়েছি। এবার প্রত্যেকটা বিন্দুতে আমি স্পর্শক এঁকে তার অভিলম্বগুলো এঁকেছি। এই যে অভিলম্ব, এই যে অভিলম্ব, এই যে অভিলম্ব, সেই অভিলম্বের হিসাবে প্রত্যেকের আপতন কোণ আলাদা আলাদা। যেহেতু প্রত্যেকের আপতন কোণ আলাদা, তাই প্রত্যেকের প্রতিফলন কোণও আলাদা। ঠিক সেই কারণে এরা সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এলো ঠিকই, কিন্তু আপতন বিন্দুর ভিন্নতা এবং আপতন কোণের ভিন্নতার কারণে এদের প্রতিফলিত রশ্মিগুলো কিন্তু আলাদা আলাদা দিকে চলে গেল। তার ফলে এটা বলা যায় না যে আপতিত রশ্মিগুলো যদি সমান্তরাল থাকে, বিক্ষিপ্ত প্রতিফলনে কিন্তু তারা সমান্তরাল নাও থাকতে পারে। ঠিক আছে, সাধারণত আমরা ওই সিনেমাতে যে সিনেমার পর্দায় যে ছবি দেখি সেটা কিন্তু একটা বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ। ঠিক আছে, আমরা শুরুতে সমতল দর্পণে আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করব। এখানে সমতল দর্পণে আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করার জন্য আমরা সিম্পলি একটা এক্স ওয়াই একটা মিরর নিয়েছি, প্লেন মিরর। হ্যাঁ, সেই এক্স ওয়াই প্লেন মিররে আমরা পি একটা বিন্দু নিয়েছি। এবার পি বিন্দু থেকে, আর আমার চোখটা হলো এই পজিশনে আছে, এবার এই পজিশন থেকে আমি যদি প্রতিবিম্ব আঁকতে চাই, আমি একেবারে দেখাবো কি করে প্রতিবিম্ব আঁকতে হয়, রশ্মি চিত্রটা কি হয় সবটাই আমরা দেখাবো। পি বিন্দু থেকে দেখো একটা আলোক রশ্মি সোজাসুজি লম্বভাবে এক্স ওয়াই এর উপর আপতিত হবে। তো লম্বভাবে যদি এক্স ওয়াই এর উপর আপতিত হয়, তাহলে অভিলম্বের সঙ্গে তার কোণ কত? 0 ডিগ্রি। তাহলে প্রতিফলন কোণের মানও কত হবে? 0 ডিগ্রি। তাহলে যে পথে গেল আবার কিন্তু সেই পথেই ফিরে এলো। আবার আরেকটা আলোক রশ্মি কি হচ্ছে, এই পি কিউ পথে এলো, যেখানে এই কিউ এনটা হচ্ছে ওর অভিলম্ব। তাহলে এই পি কিউ এন হলো আইকন, হলো প্রতিফলন কোণ, এবং কি হলো, সে কিউ আর পথে ফিরে এলো, প্রতিফলিত হলো। সেখানে এই আর কোণ, এই আই আর আর কি সমান, যেহেতু আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ, ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। এবার দেখো এই আলোক রশ্মিগুলো, এই আলোক রশ্মি আর এই আলোক রশ্মি, যেটা এই দিক থেকে ফিরে এলো আর এই দিক থেকে চলে গেলো, এরা কোনোদিনই সামনের দিকে মিলিত হবে না। কিন্তু এদেরকে যদি আমরা পেছন দিকে বর্ধিত করি এরকম ভাবে, তাহলে দেখো কিন্তু এরা মনে হচ্ছে অ্যাকচুয়ালি এখান থেকে যদি আমি তাকিয়ে দেখি তাহলে মনে হবে এখানে নয়, আলোক রশ্মি এইখানে যে সোর্সটা আছে সেই সোর্সটা কিন্তু এখানে, এই জায়গা থেকে আলোক রশ্মি অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে এই পি বিন্দুর প্রতিবিম্ব হবে কিন্তু এখানে পি প্রাইম দূরত্বে, মানে পি প্রাইম ও পি প্রাইম, এটা হবে ওর প্রতিবিম্ব দূরত্ব। পি এর ইমেজ হবে পি প্রাইমে, আর আমি এখান থেকে দেখব পি প্রাইম থেকে আলোক রশ্মি অপসৃত হচ্ছে বলে মনে হয়। ঠিক সেই কারণে তাহলে আলোক রশ্মিতে এখানে মিলিত হয়ে প্রতিবিম্ব গঠন করলো না, আলোক রশ্মি মিলিত হচ্ছে বলে মনে হয়। তাহলে সেই ক্ষেত্রে প্রতিবিম্বটা হবে অসৎ বা ভার্চুয়াল। এছাড়া দেখো এবার আমরা যদি এখান থেকে আরো বাকিটা দেখি, যদি জিওমেট্রি আমরা যদি এখানে প্রমাণ করি, তাহলে দেখো এটা এটা সমান্তরাল, এটা এই কোণ আর এই কোণ একান্তর কোণ, তাহলে এই কোণ সমান সমান এই কোণ, তাহলে এটা আই কোণ। আবার এটা এটা সমান্তরাল, এটা ভেদক, তাহলে এটা আর কোণ হলে এটাও আর কোণ। এবার এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুটো সমকোণী ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা সমান, আর এটা কি দুজনের মধ্যেই সাধারণ, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, অর্থাৎ এই ত্রিভুজের অনুরূপ বাহুদ্বয় সর্বসম সমান। তাহলে ওপি আর ওপি প্রাইম সমান। ওপিটা কি? ও হলো এখান থেকে এই দূরত্বটুকু, বস্তু দূরত্ব, সমান সমান কি প্রতিবিম্ব দূরত্ব। এর আগে আমি তোমাদেরকে চিহ্নের নিয়মের কথা বলেছিলাম, এখানে কিন্তু চিহ্নের নিয়ম অনুযায়ী বস্তু দূরত্বটা দেখো, বস্তু দূরত্বটা কিন্তু আলোর কোন দিকে মাপছি, আলো যাচ্ছে এদিকে, তাহলে বস্তু দূরত্ব কিন্তু আমরা পজিটিভ মাপছি। ঠিক আছে, আর প্রতিবিম্ব দূরত্বটা এদিক থেকে এদিকে মাপছি, অর্থাৎ আলো এদিক থেকে এদিকে গতিশীল, অর্থাৎ আলোর দিকে মাপছি, তাই প্রতিবিম্ব দূরত্বটা কিন্তু এক্ষেত্রে সবসময় পজিটিভ। তাহলে বস্তু দূরত্বটা কিন্তু এখানে কি বলেছি, নেগেটিভ দূরত্ব, আর প্রতিবিম্বটা কিন্তু এখানে পজিটিভ দূরত্ব, আলোর দিকে আলোর বিপরীত দিকে, এবং এই দুটো সমান। তাহলে বস্তু দূরত্ব সর্বদাই প্রতিবিম্ব দূরত্ব হয় সমতল দর্পণে আলোর প্রতিফলনের ক্ষেত্রে, রিফ্লেকশন বাই প্লেন মিরর, এবং এরা একই দিকে হয়। তুমি ভাবো, এবার মনে মনে ভাবো, আর তুমি আয়নার সামনে দাঁড়িয়ে আছো, মাথাটা তো নিচের দিকে না, মাথাটা তো উপরের দিকেই আছে, তাহলে সেই অনুযায়ী কি দেখছি আমরা, এরা সমশীর্ষ। ঠিক আছে, মানে এদের একই দিকে তাদের শীর্ষ। আর তাছাড়া বস্তুর সাইজ, আমার সাইজও যা, সমতল দর্পণে প্রতিবিম্বর সাইজও সেম, তাই বস্তুর সাইজ আর প্রতিবিম্বের সাইজ সমান। আরেকটা জিনিস খেয়াল করবে, যদি আমরা বাঁ হাত প্রতিবিম্ব আমরা কি দেখি, ডান হাত দেখি, মাথাটা মাথার দিকে আছে, পাটা পায়ের দিকে আছে, কিন্তু বাঁ হাত ডান হাত দেখি, ডান হাত বাঁ হাত দেখি, তার মানে এটা একটা ল্যাটারাল চেঞ্জ হয়, অর্থাৎ পাশাপাশি এটা উল্টে যায়, তাই এদের কি হয়, পার্শ্বীয় পরিবর্তন ঘটে। এই হলো সমতল দর্পণে আলোর প্রতিফলনের প্রতিবিম্বের বৈশিষ্ট্য। এগুলো কিন্তু তোমাদের সিলেবাসে এখনো ক্লাস 10 সিলেবাসে এগুলো আগেই পড়ে ফেলেছো, কিন্তু এগুলো আমরা পড়ছি কারণ এগুলো দরকার আছে।
এবার আমরা দুটো সমতল দর্পণ যদি মিলে সমবায় গঠন করে সেই ক্ষেত্রে উৎপন্ন প্রতিবিম্বের সংখ্যা কি হয় সেটা আমরা বের করার চেষ্টা করব। দেখো এখানে আমরা দুটো সমতল দর্পণ নিয়েছি, এই দুটো সমতল দর্পণ পরস্পর প্যারালাল আছে। এটা উদাহরণটা কীরকম, সমান্তরাল দর্পণ কীরকম উদাহরণ, আমরা যে পার্লারে যাই মানে সেলুনে যাই, সেই সেলুনের এই পাশে এই পাশে দুপাশে থাকে, আমরা কটা প্রতিবিম্ব দেখি, আমরা কিন্তু অসংখ্য অসীম প্রতিবিম্ব দেখি। দেখো এখানে কিভাবে প্রতিবিম্ব গঠন হচ্ছে, এখানে পি বিন্দু থেকে একটা আলোকরশ্মি এই এলো, এবার বস্তু দূরত্ব সমান সমান প্রতিবিম্ব দূরত্ব, তাহলে P1' এর প্রতিবিম্ব। এবার এই প্রতিবিম্বটি এই সমান্তরাল এই সমতল দর্পণের ক্ষেত্রে কিন্তু আবার বস্তু। এই P1' এই বিন্দু থেকে এই P1' যত দূরত্ব, আবার এখান থেকে P2' এত দূরত্বে, তাহলে এখানে হবে আবার P2', তাই এখান থেকে এই এখানে প্রতিফলিত হলো, এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, দ্বিতীয় প্রতিবিম্ব গঠিত হলো এখানে। আবার এই P2' এই দ্বিতীয় দর্পণের ক্ষেত্রে আবার কি প্রতিফলক, তাহলে সেই ক্ষেত্রে আবার সেটার প্রতিবিম্ব গঠিত হলো P3, এরকমভাবে চলতেই থাকবে। আবার এটা যদি এই পাশ থেকে হয়, তাহলে এই দেখো এই P বিন্দু এইটার ক্ষেত্রে এই প্রতিফলকের ক্ষেত্রে বস্তু, তাহলে সেই ক্ষেত্রে P1 হলো তার প্রতিবিম্ব। আবার এই P1 এই দ্বিতীয় প্রতিফলকের ক্ষেত্রে আবার কি বস্তু, তাহলে সেই ক্ষেত্রে এই P2 হলো এর প্রতিবিম্ব। তারপরে আলোকরশ্মি এই দিক থেকে এদিকে এলো, আবার এই P2 আবার প্রথম প্রতিফলকের জন্য আবার বস্তু, তাহলে সেই ক্ষেত্রে P3 দূরত্ব থেকে মনে হচ্ছে বিন্দু থেকে আলো অপসৃত হচ্ছে। এইভাবে দুপাশের থেকে অসীম সংখ্যক প্রতিবিম্ব গঠিত হবে। এটা যদি 90 ডিগ্রি হয় দুটোর মাঝখানে, তাহলে কি হবে, একটা আলোকরশ্মি দিক থেকে এদিকে নিলাম, তাহলে আলোকরশ্মি এদিক থেকে এদিকে প্রতিফলিত হলো, পিছিয়ে দাও আলোকরশ্মি আর এটাকে পিছিয়ে দাও, তাহলে P1 বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এই P1 বিন্দু থেকে অপসৃত আলোকরশ্মি আবার কোথায় আসবে, এই দ্বিতীয় দর্পণে আসবে। এই দ্বিতীয় দর্পণের ক্ষেত্রে P1 বিন্দুটা কি হবে, তার বস্তু, তাহলে P1 এর বস্তু দূরত্ব সমান সমান প্রতিবিম্ব দূরত্ব, সেটা কত P2, তাহলে P2 থেকে আলোকরশ্মি এই বেরিয়ে এলো। আবার P থেকে যদি সরাসরি একটা আলোকরশ্মি আসে, তাহলে মনে হচ্ছে বস্তু দূরত্ব সমান সমান প্রতিবিম্ব দূরত্ব, তাহলে এই দর্পণ দ্বারা প্রতিফলিত প্রতিবিম্ব হলো এটা, এখান থেকে এদিকে বেরিয়ে আসলো। তাহলে আমার যদি চোখ এখানে থাকে, আমি কিন্তু P1 P2 P3 তিনটা প্রতিবিম্ব দেখবো একটা বস্তুর জন্য। ঠিক আছে, এরকমভাবে যদি বিভিন্ন রকম আলাদা আলাদা কোণ করা থাকে, সেই কোণ অনুযায়ী কিন্তু আমরা স্কেল ইউজ করে পেন্সিল দিয়ে আমরা বিভিন্ন রকম প্রতিবিম্ব আঁকতে পারি। বাড়িতে ট্রাই করে দেখতে পারো, বেশ মজা লাগে। এখানে আমরা স্কেল ইউজ করিনি, তাই একটু তেরা বেঁকা হয়েছে, তোমরা বাড়িতে স্কেল ইউজ করবে। এই প্রতিবিম্বের সংখ্যার একটা পরবর্তীতে ফর্মুলায় আমরা পেয়ে যাই, সেটা কি, প্রতিবিম্বের সংখ্যা n = 360 ডিগ্রি বাই θ-1, অর্থাৎ প্রতিফলক দ্বয়ের মধ্যবর্তী কোণ। দেখো এখানে মিলিয়ে দেখো হয় কিনা, যদি প্রতিফলকের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, অর্থাৎ যদি সমান্তরাল হয়, 360/0 = কত, ইনফাইনাইট, তাহলে কি হচ্ছে ইনফাইনাইট - 1 ইনফাইনাইট, অসীম সংখ্যক প্রতিবিম্ব গঠিত হবে। এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে 360/90 = 4 - 1 3 হয়ে গেল 3। তাহলে আমাদের এই প্রতিবিম্বের যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ঠিক আছে। সমতল দর্পণের প্রতিফলনের ক্ষেত্রে আমরা আরও একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখছি কি, প্রতিফলকের ঘূর্ণনের ফলে প্রতিফলিত রশ্মি কতটা ঘোরে। সাধারণভাবে মনে হয় যদি প্রতিফলক যদি থিটা কোণে ঘোরে, তাহলে প্রতিফলিত রশ্মি বুঝি সমান কোণে ঘোরে, কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না। সেটা আমরা দেখাই কি করে। এখন আমরা XY একটা দর্পণ নিয়েছি, XY দর্পণটা আমি কি হলো, প্রতিফলিত রশ্মি হলো PO। এবার তার ফলে এর প্রতিফলিত রশ্মি আপতিত রশ্মি হলো PO, আর প্রতিফলিত রশ্মি হচ্ছে OQ। POQ পথে গেল, এই ONটা হচ্ছে এর অভিলম্ব, তাহলে এই NOP আর এই NOQ একটা হলো আপতন কোণ আর একটা হলো প্রতিফলন কোণ, দুটোরই মান আমরা I করে লিখলাম। এবার আমরা কি করলাম, এই টোটাল প্রতিফলকটাকে ঘুরিয়ে দিলাম কত কোণে, 2 থিটা কোণে ওর জায়গা থেকে ঘুরিয়ে দিলাম। তাহলে 2 থিটা কোণে জায়গাটাতে ঘোরাতে কি দাঁড়ালো, এই অভিলম্ব যেটা আছে, অভিলম্বটা কি এরই অভিলম্ব, তাহলে অভিলম্বটাও থিটা কোণে ঘুরলো, তাহলে n এর জায়গায় n' হয়ে গেল নতুন অভিলম্ব। ঠিক আছে, তাহলে এবার ওর আপতন কোণ কত হলো, দেখো এর আপতন কোণ কিন্তু হয়ে গেল, এটা ছিল এই PON ছিল আপতন কোণ, এবার হলো PON', থিটা কোণ এদিকে সরে এলো, তাহলে তার নতুন আপতন কোণটা এলো কিন্তু I - থিটা, I থেকে থিটা কমে এলো। তাহলে নিশ্চয়ই প্রতিফলিত কোণ যেটা আছে, এই যে প্রতিফলিত কোণ, এই প্রতিফলিত কোণটাও কি হবে, I - থিটাই হবে। N', OQ', এই যে এটা আছে, এটা কিন্তু হচ্ছে তার প্রতিফলিত কোণ, এটা হবে I - থিটা। এবার প্রতিফলন কোণটা কতখানি ঘুরলো, প্রতিফলিত রশ্মিটা কতখানি ঘুরলো, তাহলে আমি প্রতিফলিত রশ্মিটা যদি ঘূর্ণন চাই, তাহলে যে N', OQ
এর থেকে যদি আমি এই এন প্রাইম ও কিউ প্রাইম অংশটুকু বাদ দিই তাহলে কিন্তু আমি পুরোটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে দেখতে হবে আমার এখানে টোটাল কোণটা কত। এই কোণটুকু কত, এই এন প্রাইম ও কিউ মানে কি, এই এন ও এন প্রাইম আর হচ্ছে এন ও কিউ মানে হচ্ছে আই প্লাস থিটা, ঠিক আছে, এটা হচ্ছে টোটাল কোণটা। আবার এই অংশটুকু বাদ দেবো আমি, কোন অংশটুকু, এই এন প্রাইম ও কিউ প্রাইম, এটা হচ্ছে নতুন প্রতিফলিত কোণ, নতুন প্রতিফলন কোণ, সেটা কত, আই মাইনাস থিটা। তাহলে এটা বাদ দাও, মাইনাস আই মাইনাস থিটা, তাহলে কত হচ্ছে, আই আই কেটে গেল আর থিটা প্লাস থিটা হলো 2 থিটা। তাহলে এই কোণটার মান কত দেখলাম, 2 থিটা। অর্থাৎ প্রতিফলক যদি থিটা কোণে ঘোরে তাহলে প্রতিফলিত রশ্মি কত, 2 থিটা কোণে ঘুরবে। বুঝতে পেরেছি, এটা হলো প্রতিফলকের ঘূর্ণনের ফলে প্রতিফলিত রশ্মির ঘূর্ণন, এটা একটা প্রবলেম। হ্যাঁ, এরপর আরেকটা জিনিস আমরা বাদ চলে গেছি, সেটা হলো চ্যুতি বোঝা। চ্যুতি মানে কি, চ্যুতি মানে হলো কোনো একটা আলোক রশ্মি একটা পথে যাচ্ছে, যাওয়ার পথে ওর সেখান থেকে ও যত কোণে ঘুরে গেল সেটাকে বলা হয় তার চ্যুতি। তাহলে এখানে দেখো, এটা একটা আপতিত রশ্মি নিয়েছি, এই আপতিত রশ্মিটা যাওয়ার কথা ছিল কি, এটা যদি এই প্রতিফলকটা যদি না থাকতো এখানে, তাহলে আপতিত রশ্মিটা যাওয়ার কথা ছিল এই বরাবর, কিন্তু প্রতিফলক থাকার জন্য ও চলে গেল এই বরাবর। তাহলে ও ঘুরলো কতখানি, এই অংশটুকু ঘুরলো, এই টোটাল অংশটুকু হলো 180 ডিগ্রি, এটা আই হলে এটা আই, তাহলে এই যে ঘুরলো কত, 180 মাইনাস 2i। অর্থাৎ যে কোনো আপতন কোণ যদি আমি জানা থাকে তাহলে আমরা সহজেই তার চ্যুতি কতখানি ঘুরবে, অর্থাৎ কতখানি ঘুরে যাবে সেটা কিন্তু আমরা নিশ্চিন্তে বের করতে পারি। ঠিক যেমন দেখো, যদি একটা আলোক রশ্মি যদি সোজাসুজি এসে পড়ে, অর্থাৎ যদি 0 ডিগ্রি হয়, তাহলে প্রতিফলন কোণের মানও কত হয়, 0 ডিগ্রি হয়। তাহলে কতখানি ঘুরে গেল, যে পথে এলো আবার সেই পথে ঘুরে এলো, অর্থাৎ 180 ডিগ্রি। দেখো 180 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 100। সেটা যদি এটা 30 ডিগ্রি হতো, 30 60 ডিগ্রি, ঠিক আছে, 180 থেকে 60 বাদ দিলে 120 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি এলে এটা টোটাল কি, 30 ডিগ্রি কোণে আসলে এটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে গিয়ে প্রতিফলিত রশ্মি চলে যাবে। এখন পর্যন্ত আমরা যা যা করিয়েছি এর একটাও কিন্তু ক্লাস 10-এ এখন শুরুতে বা ক্লাস 12-এর শুরুতে লাগে না, কিন্তু এর বেসিকগুলো দরকার আছে, ঠিক আছে। এই বেসিকগুলো আমরা ছোটো ক্লাসে অনেক ক্ষেত্রেই ঠিকঠাক করে করি না, তাই আমি এখানে শুরুতে এই বেসিকগুলো কমপ্লিট করলাম। সমতল দর্পণে আলোর প্রতিফলন, প্রতিফলন কি জিনিস এবং আলোর শুরুতে যে কিছু কিছু ঘটনাগুলো জানার কথা সেই জিনিসগুলো কিন্তু আমি সবকটা কমপ্লিট করলাম। এবার আমি আস্তে আস্তে বক্রতলে আলোর প্রতিফলন, পরবর্তীতে প্রতিসরণ, এগুলোতে ঢুকবো এবং ক্লাস 10-এর জন্য যতটুকু থাকবে ক্লাস 12-এর জন্য কিন্তু পুরোটাই তোমাদেরকে দেখতে হবে। আশা করি তোমাদের বেসিক এরপর একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে।